আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা লিজ ফিনান্সিংয়ের পঞ্চম ক্লাস করব। গত 4টা ক্লাসে লিজ ফিনান্সিংয়ের নারী নক্ষত্র যা ছিল সব শিখে ফেলছি। প্র্যাকটিসের জন্য আরও 2-3টা ক্লাস করাতে যাচ্ছি। ওই 4টা যারা করছেন তারা আপাতত পিএইচডি হয়ে গেছেন লিজ ফিনান্সিংয়ের। এখন আজকে এক্সারসাইজ 1 আর করাবো, আগামী দিন 2 করাবো, পরে সলভ ক্লাস করে শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। ক্লাসের আগেই মাইক খুলে দিলাম, কিছু কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করে ফেলেন। প্রবলেম কোন সালে আইসা থাকে বললে ভালো হইতো স্যার। ও প্রবলেমটা কোন সালে যে আইসে থাকে এইগুলো এক্সারসাইজের অঙ্ক, এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন বই থেকে। কিন্তু বাকি 4টা ছিল সালের অঙ্ক ছিল, এই জন্য খুঁজে পাওয়া সহজ ছিল। হ্যাঁ বলেন। এই যে চারটা যে অঙ্ক স্যার, এই চারটা কি স্যার পরীক্ষা আসলে সেমই আসবে নাকি স্যার অনেক ঘুরে ফিরে প্রশ্নটা আসে? আচ্ছা, 4টা অঙ্ক দিয়ে আপনাকে আমি চেষ্টা করছি সবগুলো রুল শেখানোর, যে কি বলেন। স্যার প্রথমে যদি গ বিভাগ দিই পরীক্ষার খাতায় সমস্যা হবে, নাম্বার কাটবে? এটার নিয়মটা হলো কি, তারা বলতেছে যে আচ্ছা প্রথমে ওই ওনার আনসারটা দিয়ে দিই। এখানে 4টা অঙ্ক দিয়ে কি কি শিখাইছি আমরা। আমি 1 নাম্বার রুল শিখাইছি, যে 1 নাম্বার ওয়ার্কিং করা শিখাইছি, 2 নাম্বার ওয়ার্কিং করা শিখাইছি, 3 নাম্বার ওয়ার্কিং করা শিখাইছি, 4 নাম্বার ওয়ার্কিং করা শিখাইছি, 5 নাম্বার ওয়ার্কিংয়ের বিভিন্ন 1 নাম্বার মানে 2 রকমের হয়, একটা হয় হলো সাধারণ, আরেকটা হয় বিগিনিং, এটা শিখিয়ে দিছি। তারপর আমরা ডিপ্রিসিয়েশন বের করা শিখছি, ডিএফ বের করা শিখছি, সুদ বের করার সাথে বিগিনিংয়ের কী সমস্যা, এন্ডিংয়ের কী সমস্যা, এগুলো শিখেছি। 5 নাম্বার ওয়ার্কিংয়ে শিখছি বিগিনিং, সাধারণ একটা শিখছি, বিগিনিং একটা শিখছি, এমসি শিখছি। হ্যাঁ, 4টা অঙ্ক দিয়েই। তারপর 6 নাম্বার ওয়ার্কিংয়ে আমরা অ্যানুয়াল লিজ রেন্ট, বিগিনিংয়ে থাকলে কি হয়, দেওয়া না থাকলে কি হয়, দেওয়া থাকলে কি হয়, এগুলো শিখছি। 7 নাম্বার ডিএফ বের করা শিখছি আমরা 5 বছর এবং 4 বছরে, বিগিনিং থাকলে কি হয়, এন্ডিং থাকলে কি হয়। তারপরে টেবিলটা বিগিনিং থাকলে কীরকম হয়, এন্ডিং থাকলে কীরকম হয়। এই অনেকগুলা রুল আমরা শিখছি মোটামুটি। ধরেন কটা রুল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 4টা অঙ্কতে 18টা রুল শিখছি। পরীক্ষা হলে কী হবে জানেন, এই 18টা রুলের ভিতরে থাকবে এলোমেলোভাবে, কিন্তু হুবহু কমন থাকবে না, হুবহু কমন থাকবে না। লিজের অঙ্ক হুবহু কমন থাকে না, লিজের অঙ্ক ঘুরায় ফিরে দিয়ে রাখে, সেটা আপনাকে করে নিতে হবে। চলেন আমরা প্রবলেম 5 নিয়ে আলোচনা করি। একজন বলছে সি পার্টের বিষয়টা শুনেন। ওইখানে বলতেছে প্রশ্নে যে প্রতিটা পার্টের, যখন এ পার্টের ক খ গ ঘ একসাথে দিতে হবে। যখন এ পার্ট লিখবেন সবগুলো একসঙ্গে দিবেন, যখন বি লিখবেন সবগুলো একসঙ্গে দিবেন, যখন সি লিখবেন সবগুলো একসঙ্গে দিবেন। হজ বরল করা যাবে না। এর ভিতরে এর 2টা দিলেন, পরে বি 2টা দিলেন, সি এর 2টা দিলেন, পরে আবার এ শুরু করলেন, বি করলেন, এইভাবে করা যাবে না। এটা প্রশ্নে বলে দিচ্ছে এ করতে হবে একসঙ্গে, বি করতে হবে একসঙ্গে, সি করতে হবে একসঙ্গে। এটা রুল। আপনি এটার বাইরে গেলে আপনার নাম্বার কেটে দেবে। এখন আপনার প্রশ্নটা হলো যে আমি রুল অনুযায়ী করলাম, কিন্তু প্রথমে আমি সি লিখে ফেললাম। প্রথমে কী করলাম, সি লিখে ফেললাম, পরে বি লিখলাম, পরে এ লিখলাম, অথবা উল্টাপাল্টা করলাম। এতে কোনো সমস্যা হবে না, এটা ওকে। কিন্তু সমস্যা আছে, কারণ এখানে খাতা দেখবে কে সেটার উপর নির্ভর করে। সেই লোক যদি মনে করে যে না, প্রশ্নে যে বলছে এ বি সি সিরিয়ালি লিখতে, ও উল্টাপাল্টা লিখলো কেন, কারণ এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা বললে নিজেদের কাছে কষ্টও লাগে, লজ্জাও লাগে।
এখানে অনার্সের বাংলাদেশ সরকার বলতেছে যে টিচার ধরেন সরকারি কলেজগুলো তো ভালো, কিন্তু সরকারি কলেজ কয়টা, বেসরকারি কলেজ অনেক বেশি, ওইখানে মানসম্মত টিচার নাই সরকারি বলতেছে, আমি বলি না। হ্যাঁ, এই জন্য অনার্সের এখন নতুন নতুন পোস্ট দিচ্ছে না এবং সরকার থেকে কোনো বেতনও দিচ্ছে না ওইসব শিক্ষকদের। এখন দেখা যাচ্ছে অনেকেই খাতা সেইভাবে মূল্যায়ন করে না, এটা কিন্তু বাস্তব সত্য। আপনারা যদি বলতে পারেন যে স্যার কী বলতেছে, খাতাটা কিন্তু সেইভাবে মূল্যায়ন করে না, এই জন্য কিন্তু ভুতুরে রেজাল্ট হয়। এটা কি সবাই জানে যে ওপেন সিক্রেট, যে ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্টটা উল্টাপাল্টা অনেক সময় হয়, ভালো রেজাল্ট পরীক্ষা দিলেও খারাপ হয়, খারাপ হলেও ভালো হয়। হ্যাঁ, কারণ মানসম্মত টিচার নাই। দেখবেন একটা ডিপার্টমেন্ট চালাতে হলে টিচার লাগে ধরেন যেখানে সরকারি কলেজগুলোতে 8জন 10জন, আর বেসরকারি কলেজগুলোতে মিনিমাম একটা বিবিএ চালাতে হলে 7জন টিচার প্রয়োজন হয়, 6 থেকে 7জন। আছে 2জন 3জন বেসরকারি কলেজগুলোতে, কারণ স্যালারি ঠিক মতো দিতে পারতেছে না। যাই হোক, এই জন্য দেখা যাচ্ছে যদি ওই স্যারে ভাবে যে না তুমি ঠিকভাবে লিখো নাই, এরপরে বি লেখো নাই, বিয়ের পরে সি লেখো নাই, কী করবে? তখন নাম্বার কাটা শুরু করে দেবে, তখন আপনি এটাকে ফিরানোর কোনো ওয়ে থাকবে না। এই জন্য আপনার কী উচিত জানেন? এ পার্টেরগুলো এইভাবে লিখবেন, বি পার্টেরগুলো এইভাবে লিখবেন, সি পার্টেরগুলো ধাপে ধাপে লিখবেন। আপনার কিন্তু এ পার্টের 10টার মাঝে 5-6টা পারেন, বাকিগুলো খালি রাখেন, ক খ গ ঘ লিখে যেগুলো খালি খালি রাখেন। যখন কালেকশন করতে পারবেন কারো কাছ থেকে বা পারবেন, তখন এই পার্ট লিখে ফেলবেন। বি পার্ট আপনার আসল না, সি পার্ট থেকে আপনি যা নাম্বার আছে উঠাইতে হবে। বি পার্টে যা যা পারেন লিখলেন, লিখে কিছু খালি পেজ খালি লিখে দিলেন, সি পার্ট শুরু করলেন। এইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য, কারণ এখান থেকে 50 আর এখান থেকে 10, 60 নাম্বার থেকে আমার সব আসবে। বি পার্টে সেরকম আমাদের নাম্বার ক্যারি করে না, এই 20, এখানে যে 20টা নাম্বার থাকে, এটা আমরা যারা দুর্বল স্টুডেন্ট তারাও ভালো একটা নাম্বার পায়, ভালো স্টুডেন্টরাও ভালো পায়। আর বি পার্টের এই জন্য খাতায় খালি রেখে দেবেন, সিরিয়ালভাবেই করবেন। আমি পরামর্শ দিব, কারণ রিস্ক নেওয়া যাবে না। আর আমরা করতেছি এক্সারসাইজ 1, অঙ্ক ছাড়া অন্যান্য আলোচনায় অনেক সময় চলে গেল, হয়তো বা আপনাদের উপকার হতে পারে, এইসব কথাতে নাও হতে পারে। এখন এক্সারসাইজ 1 বলছে মার্কস কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেজ এ মেশিন ফর টাকা 12 লাখ। মার্কস কোম্পানি ভাবতেছে একটা মেশিন কিনবে 12 লাখ টাকা দিয়ে। তাহলে মেশিনের কস্ট PVA 12 লক্ষ টাকা। তারপরে তারা বলতেছে যে it can borrow the amount at an interest rate 9% to be repaid in equal annual installment for টাকা 1,86,985। সে বলতেছে এই টাকাটা আপনি 9% হারে সংগ্রহ করতে পারবেন। একটা আজব কথা বলে দিছে, কিস্তি দিতে হবে 1,86,985, অ্যানুয়াল লোন পেমেন্ট। কোনো অঙ্কে এটা দেওয়া থাকে না, সবসময় আমাদের বের করতে হয়, ওরা এটা দিয়ে দিছে। ওরা কি পাগল নাকি? আসলে পাগল ভাবলে ভুল হবে, নিশ্চয়ই এমনকি একটা পেজ দিছে, কারণ এত সহজ করে দেওয়ার তো কথা না। দেখি আমরা পড়ার পরে। অথবা or it can take the machine for an annual lease payment for 1,86,985, অর্থাৎ অ্যানুয়াল লিজ রেন্ট 1 লক্ষ। আপনি ইচ্ছা করলে ঋণ করে 12 লাখ টাকার মেশিন কিনতে পারেন 9% সুদে ঋণ করে, অথবা আপনি ভাড়াও নিতে পারেন 1,86,900 টাকা দিয়ে। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট স্ট্রেট লাইন লিজ অফ ডিপ্রিসিয়েশন ইজ অ্যালাউড। দ্য কোম্পানি পে ট্যাক্স রেট 37%।
ট্যাক্স 37%। তারপরে হলো আমাদের হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্টেড, কোন অফারটা কোম্পানি নিবে। আমরা সব কিছুই পাইছি, আমাদের তো আরও আইটেম আছে, 6-8টা থেকে 10টা আইটেম লাগে, একটা গুরুত্বপূর্ণ আইটেম দেওয়া নেই। সেই আইটেমটার নাম হলো এন। কত বছরের লিজ দেওয়া নাই প্রশ্নে। সময় যদি আমি না জানতে পারি তাহলে তো অঙ্ক করতে পারবো না, আমাকে সময় বের করতে হবে এনি হাউ, যেমনি হোক না কেন এই সময়কে আমাকে বের করে আনতে হবে। তার মানে আমরা যতটুকু ভাবছিলাম যতটুকু সহজ ততটুকু সহজ না। প্রথমে আমাকে কি করতে হবে তাহলে, 1 নাম্বারটা করতে হবে আমাদের ALP অ্যানুয়াল লিজ লোন পেমেন্ট বের করার জন্য PVA ইন্টু I 1 - 1 I টু দি পাওয়ার n, এই সূত্র লিখে ফেলতে হবে। PV এর মান হলো 1869885, যে মানগুলো আছে সেই মানগুলো বসাইতেছি আমি। হ্যাঁ, %9 মানে 0.09 পাওয়ার n। ক্যালকুলেশন পুরোটাই আমাকে করতে হবে, কারণ কি আপনার $1,20,000-এর 9%, 84 মনে, 12 লক্ষ টাকার 9% 1,08,000। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আড়াআড়ি গুণ করতে পারেন, অথবা এই জিনিসটাকে এটার নিচে নিতে পারেন। আচ্ছা, আড়াআড়ি গুণই করি আমরা, যেহেতু অনেক দুর্বল স্টুডেন্ট আছে। আড়াআড়ি গুণ করতেছি, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, 1-এর সঙ্গে এটার গুণ, তাহলে দেখা যাইতেছে 1, 8, 6, আড়াআড়ি গুণ করলে দেখা যাইতেছে 10800। কি করলাম আমরা, এটার সাথে এটার গুণ করলাম, এটার সাথে এটার গুণ করলাম। সমস্যাটা হচ্ছে এই এনটা, পাওয়ার যদি না থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। এখন এই অংশটা রেখে দিব, যে অঙ্কটা করাচ্ছি না, যারা দুর্বল স্টুডেন্ট বাদ দিতে পারেন, যে এত কঠিন অঙ্ক দরকার নেই আমাদের। এই অংশটাকে এর নিচে চলে যাবে। যারা নতুন তারা আগের ক্লাসগুলো না দেখে এই ক্লাসটা করলে কিছু বুঝবেন না। আপনারা আগের সবগুলো ক্লাস করে জুম ক্লাসটা করবেন, অথবা নেক্সট উইক থেকে নতুন ব্যাচের ক্লাস করতে পারেন। এই উইক এগুলোই চলবে। এই যে একটা রেখে এই অংশটা ওই পারে পাঠাইতেছি, আর এখানে যে আসতেছে এটাতে এটা ভাগ করলে তো নিশ্চয়ই একটা মান আসবে। যেমন 1,08,000, 1,08,000 যে টাকাটা 8,000-কে ভাগ যদি দিই 1,86,985, তাহলে যেটা আসছে 57 যেটা আসতেছে, এই অংশটা এই পারে নিয়ে আসতেছে। এটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এই অংশটা ওই পারে নিয়ে যেতেছি, প্লাস হয়ে গেল। 1 থেকে যদি এটা মাইনাস করি আমি, -1, তাহলে আসতেছে
0.4224। আপনি এই সমীকরণটা ইচ্ছা মতো আপনি যেভাবে মন চায় এভাবে সমাধান করতে পারবেন। হ্যাঁ, এখন আবার আড়াআড়ি গুণে যাচ্ছি আমরা, এটার সঙ্গে এটার গুণ, এটার সাথে এটার গুণ, সেই হিসাবে আসে 0.4224 গুণ 1.09 উপরের n সমান 1। আমাদের এই অংশ মুছে দিই। যেহেতু আপনারা 4th ইয়ারে পড়েন বা 3rd ইয়ারে পড়েন, এইসব ক্যালকুলেশন কিন্তু আপনাদের শেখা হয়ে গেছে এতদিনে। এটা ওই পারে গেলে নিচে চলে যাবে, 1/4224, 1/1.09 পাওয়ার n সমান আসতেছে 2.3673। এখন এই যে টাকাটা আসলো, এটাকে এই n এর মান যতক্ষণ পর্যন্ত লগ না আনবেন ততক্ষণ ভাঙানো যাবে না, উভয় পক্ষে লগ নিয়ে পাই। লগ যদি আপনি নেন, nটাকে সামনে নিয়ে আসবেন, n কে রেখে এইটাকে ওই পাশে পাঠাই দেন। সায়েন্টিফিক ক্যালকুলেটর লগ 2 যা যা আছে এটাতে ভাগ দেন, ভাগ দিলে সুন্দর করে n এর মান চলে আসবে, n সমান 10 বছর, 10 ইয়ার্স। 10 বছর বেরিয়ে আসলো। এখন এই অঙ্কটা একটা ডিউর অঙ্ক, এরকম পাগল ছাগল অঙ্ক ডিউ ছাড়া আর কেউ দেয় না। আচ্ছা, এখন আপনি যে যতটুকু করলাম আমরা, এই অঙ্কটার মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি মাইকটা অন করে দিলাম, হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। যদি আমরা শুধু এখানে n এর মানটার জন্যই ইনস্টলমেন্ট দেওয়া আছে তাই না? হ্যাঁ, ধরেন n এর মানটা দেওয়া নাই দেখে করছে কি, অ্যানুয়াল লিজ পেমেন্ট, লোন পেমেন্টের কথা তারা বলে দিছে। একটা ছিল না, একটা ছিল, আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো লোনের পেমেন্ট যা, লিজের পেমেন্ট তাই বলছে। এখন বিরক্তিকর বিষয় কি জানেন? বিরক্তিকর বিষয়টা হলো 10 বছরের অঙ্ক। 10 বছরের অঙ্ক হইলে কি কি সমস্যাটা হইব আমরা দেখতেছি। তারা এটা না, অঙ্ক যখন ডিউর কোয়েশ্চেন তো বানাই দেয় না স্যাররা, বানায় তো দিছেই, কিন্তু চিন্তা করে নাই যে এটার সমাধান কি হইব। 1 নাম্বার ওয়ার্কিংয়ের মাধ্যমে n এর মান পাইলাম। 2 নাম্বার ওয়ার্কিং হলে ডিপ্রিসিয়েশন বের করতে হলে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই লাইফ। 12 লক্ষ, সেলভেজ ভ্যালু নাই, 0, লাইফ হলো 10 বছর, n এর মানই তো লাইফ, তাহলে সেই হিসাবে 1,20,000 টাকা। ডিপ্রিসিয়েশন 1,20,000। 3 নাম্বার ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর, যেহেতু 9%, 1 মাইনাস ট্যাক্স 37, সেই হিসাব করলে ডিএফ আসতেছে আপনার 0.0567, 0.056 ধরি। হ্যাঁ, 8 নাম্বার আইটেম আমরা পেয়ে গেলাম ডিএফ। এইগুলো কোনো কিছু বিরক্তকর না, এখন শুরু হবে বিরক্তিকর কাজ। 4 নাম্বার ওয়ার্কিংয়ে যখন আমরা যাব, লোন এবং সুদ বের করার জন্য তারপর হলো বিগিনিং ব্যালেন্স, তারপর হলো অ্যানুয়াল লোন পেমেন্ট, ইন্টারেস্ট,
তারপরে প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। এটা কয় বছর করতে হবে জানেন? 10 বছর করতে হবে। 10 বছর করা একটা বিরক্তিকর কাজ। ডিতে কিভাবে যে এটা অঙ্ক মিলাইছে আমি জানি না, ছাত্ররা। আচ্ছা, তাহলে এই 10 বছরের কাজ কি আমি প্রথম 1 বছর 2 বছর একটু দেখাই দিই, বাকিগুলো আপনারা করবেন। বিগিনিং ব্যালেন্স 12 লাখ টাকা ঋণ নিছেন, 1,20,000 টাকা কিস্তি দিচ্ছেন। এটার উপর সুদ হবে হলো আপনার, সরি 1,20,000 না, তো কিস্তি তো 1,86,000। সুদ হলো এটার উপর 9% সুদ। 1 2 3 4 4 হলো 2 এর উপর 9%। 9% আসে 1,08,000। এটা থেকে বাদ দিলে আসে 78,985। এটা থেকে এটা বাদ দিলে আসে 11,21,000, 11,21,015 টাকা। এটা এই জায়গায় লিখবেন 11,21,015 টাকা। 10 বছরই সেম লিখতে হবে। হ্যাঁ, 10 বছরই সেম কাজ করতে হবে। এই জায়গায় সুদ কিভাবে আসে? এই টাকাটার উপর 9%। সেই হিসাবে সুদের পরিমাণ আসবে 1,08,91। এটা থেকে এটা এই 5 নাম্বার ঘর বের করতে হলে 3 - 4 না, এটা থেকে এটা বাদ দিব। বাদ দিলে ইলেকট্রিসিটি আসে আর যায়। আরো 1 ঘন্টা পরে আসুক, সমস্যা নেই, আসা যাওয়া করলে তো সমস্যা। এই কাজটা কতক্ষণ করতে হবে? 10 বছর করতে হবে। আপনাদের কোশ্চেন থাকলে বলেন যে স্যার এটা আর কোনো কোশ্চেন আছে কিনা। আমি 10 বছরের কাজ তো করার এখন সময় নাই, শুধু আপনাদের ইলেকট্রিসিটি আসছে, যে কোনো সময় লাইন চলে যাবে, আপনি একটু ওয়েট করবেন। হ্যাঁ স্যার, এইখানে প্রশ্ন নাই, প্রশ্ন ছিল যে যে সময় ফ্যানের মানটা বের করলেন, ওইখানে যে লক নেওয়ার পর লক নেওয়ার সময় দুই পাশে ওই কোনো সাইড নোট দিতে হবে যে কেন? অবশ্যই দিতে হবে সাইড নোট, লিখতে হবে উভয় পক্ষে লগ নিয়ে পাই, টেকিং লগ ইন বোথ সাইড। আমি সুদের পরিমাণটা আপনাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, এর বাকি কাজটা আপনারা বাসায় করবেন। হ্যাঁ, আজকে আর এই অংশটা করে দিলাম না, কারণ এই অংশটা তো সবাই পারার কথা। যদি না পারে থাকেন তার মানে শিখা হয়েছে না অঙ্ক, আপনার আরো অঙ্ক করতে হবে। এই ক্যালকুলেশনটা আপনাদের হোমওয়ার্ক সবাই করে ইয়েতে দিবেন। এটা তো সেমই হবে। ইলেকট্রিসিটি চলে আসছে, তো ওই জন্য আপনার লাইন কেটে গেছিল। হ্যাঁ, যা বলছিলাম এই সুদের এটা আমি করে দিলাম, এই বাকি ঘরগুলো আপনারা করবেন। এটা তো সবসময় এটাই হবে, এখানে তো আর মাফ নাই। দশ বার এরকম লিখতে হবে। বলছিলাম না, এটা প্র্যাকটিস একটা অঙ্ক, যে প্র্যাকটিসের জন্য 3 3 6 3 9 10। 4 নাম্বার ওয়ার্কিং আমাদের হয়ে গেল। 4 নাম্বার ওয়ার্কিং আমি করে ফেললাম। সুদ বের করতে হবে এই প্রক্রিয়ায়। এখন 5 নাম্বার ওয়ার্কিং, চ্যাপ্টার 9 নং 6, এটা যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার নং 6,
আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার নাম্বার 2 আগের ক্লাস না করলে আজকের ক্লাস কিছু বুঝবেন না, এই জন্য আপনাকে আগের 4টা ক্লাস অবশ্যই করে নিতে হবে। আর যদি করতে না চান নেক্সট উইক নতুন চ্যাপ্টার ধরা হবে, নতুন ব্যাচ, তখন আপনি ক্লাস করতে পারবেন। আপাতত চ্যাপ্টার 1 থেকে অন্য অন্য চ্যাপ্টারগুলো আপনি ভিডিও দেখে দেখে শিখতে পারেন। তাহলে বাকি ঘরগুলো আমি করে দিলাম না, এগুলো আপনারা করবেন। 5 নাম্বারটাও আরও বোরিং হবে, কারণ কি 5 নাম্বারে ইয়া 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর এই ঘরটার নাম কি? ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কতবার লিখতে হবে? 1,20,000 টাকা অনেকবার লিখতে হবে, 10 বার। এখানে আসলে দুইটা উদ্দেশ্যে অঙ্কটা দেওয়া। 1 নাম্বার হলো এন কিভাবে দেওয়া না থাকলে প্রশ্নে এন বের করতে হবে। এটা যদি আমি না শিখাই তাহলে তো আপনার পরীক্ষা হলে এত সহজ অঙ্ক আসলে পারবেন না, এত বড় অঙ্ক আসবে না, হয়তো 4 বছর অঙ্ক আসলো, এন এর মানটা আপনি জানেন না, তখন কি হবে? অঙ্কটা করতে পারবেন না। এরপরে টোটাল কস্ট, এটা হলো 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর। 5 নাম্বার ঘর কীভাবে আসে? 3 + 4, এই দুইটা ঘরের যোগফল এখানে লিখতে হবে, টোটাল চলে আসবে। এরপর আমাদের এরপরের কাজ, টোটাল কস্টের উপর ট্যাক্স সেভ। 5 নাম্বার ঘরের উপর 37% ট্যাক্স সেভ। ট্যাক্স সেভ করে ফেললাম আমি। ট্যাক্স সেভ করার পর আপনার, আমি এই ঘরগুলো করি না, এগুলো আপনার বাসায় করবেন। হ্যাঁ, 4টা অঙ্ক যেহেতু আমি করাই দিছি, এগুলো ইনশাল্লাহ পারবেন। ট্যাক্স সেভ হয়ে গেল। এরপরে আমাদের লিখতে হবে নেট ক্যাশ ফ্লো, NCF। 7 নাম্বার ঘর করার জন্য আপনাকে কি করতে হবে? 2 - 6, অর্থাৎ এখানে যা আসবে এখান থেকে এটা বাদ দিতে নেট ক্যাশ ফ্লো আসবে। এরপরে 8 নাম্বার ঘর DF, ডিসকাউন্ট ফ্যাক্টর। 8 নাম্বার ঘর করার জন্য আপনাকে অবশ্যই ডিসকাউন্ট ফ্যাক্টরের সূত্র জানতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টরের সূত্র কি? DF এর সূত্র 1 প্লাস কত পার্সেন্ট বেরিয়েছে আমাদের? DF 0.056 পাওয়ার 1 সমান দিলে এটা আসবে। যখন পাওয়ার 2 দিবেন 2 নাম্বারটা আসবে, 3 দিলে 3 নাম্বারটা আসবে। এবার কয়বার করতে হবে? 10 বার করতে হবে। 9 নাম্বার ঘর PV, প্রেজেন্ট ভ্যালু 7 × 8, অর্থাৎ এই দুটা ঘরের গুণফল এখানে লিখতে হবে। লিখার ফলে যোগ ফল যেটা আসবে এটা হলো টোটাল PV। টোটাল এগুলো সব আপনাদের বাড়ির কাজ নিজেরা করবেন, করে প্রাইভেট গ্রুপে দিবেন, দেখবো কতটুকু ধৈর্য আছে তার, ধৈর্য পরীক্ষা। তাহলে এইভাবে আমার 5টা স্টেপ করে আমি কি বের করব? লোন অপশনের কত টাকা আসে সেটা বের করবো। আমার কাছে এটা সমাধান নাই, যার ফলে আমি এই টাকাটা দিতে পারতেছি না, কত আসছে। আচ্ছা, এখন এটা গেল। এর পরবর্তী কাজ 6 নাম্বার স্টেপ। 6 থেকে আপনারা পারবো। স্টেপ 6 এ দেওয়া আছে অ্যানুয়াল লিজ রেন্ট। 7 নাম্বার DF, সূত্র হলো 1 - 1 প্লাস পাওয়ার, বড় করে লিখে দিই, এই যে DF এর মান, N এর মান কত হবে? 10 বছরের অঙ্ক, 10। DF এর মান বের করবেন
8 নাম্বার স্টেপ, লাস্ট স্টেপ। ইয়ার 1 থেকে 10, অ্যানুয়াল লিজ রেন্ট 1, 8, 6, 9, 8, 5, ট্যাক্স সেই এটা 1, এটা 2, এটা 3, 2 এর উপর কত পার্সেন্ট? 37%। এগুলি 37% আসবে। আর এটা হলো ডিএফ। ডিএফ হলো 4 নম্বর ঘর। 5 নম্বর ঘরের নাম হলো পিভি। 1, 2 ট্যাক্স সেভ ও ডিএফ না, এটা হলো নেট ক্যাশ ফ্লো। 5 নম্বর হলো ডিএফ। 6 নম্বর ঘর হলো 4 নম্বর ঘর কীভাবে আসছে? 2 - 3। 5 নম্বর ঘর কীভাবে আসছে? এটা সূত্র ওই যে এখান থেকে আসছে। 6 নম্বর ঘর করলে 4 গুণ 5 পিভি। তাহলে কেমনে কেমনে করব? প্রথমে তো এটা দেওয়া আছে ট্যাক্সের, এটার উপর 37% ধরবো, এই ট্যাক্সের দেওয়া। এখান থেকে এটা বাদ দিব, যেটা আসলে এটা এনসিএফ লিখবো। ডিএফ হলো 7 নম্বর ওয়ার্কিং থেকে এখানে একটা পয়েন্ট নিয়ে আসছি, এই পয়েন্ট দিয়ে এটা গুণ করবো, তাহলে পিভি বেরিয়ে আসবে। পিভি বেরিয়ে আসলে এখানের পিভি আর সেখানের পিভি, এই জায়গার পিভি, লোনের পিভি যেটা ছোট হবে সেটাই আমার অ্যাকসেপ্টেবল হবে। এখন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। এই পুরো অঙ্কটাই আপনাদের বাড়ির কাজ করবেন আপনারা। আপনি তো ওয়ার্কিং হিসেবে করতে চান, পুরো এখানে আন্ডার ইনকাম এক্সেপচুয়াল এটা কেন লেখা আছে? কোনটা? আমরা আন্ডার ইনকাম এন্ড এক্সেপচুয়াল স্টেটমেন্ট ইজ অফ ডিভিডেন্ড এটা লেখা। বুঝি নাই, আরেকবার বলবেন একটু। আদার মানে 1, 2, 3 প্রত্যেকটা ওয়ার্কিং হিসেবে দেখা যাচ্ছে, আমরা কিভাবে দেখাবো পরীক্ষাটা? আপনি এগুলো সবগুলো স্টেপ বা ওয়ার্কিং হিসেবে লেখলে হবে। 1, 2, 3, 4 ওয়ার্কিং। স্যার প্রশ্নে আন্ডার ইনকাম ট্যাক্স এক্সেপচুয়াল স্টেটমেন্ট ইজ অফ ডিভিডেন্ড ইজ অ্যালাউড এটা কেন দেওয়া আছে? আগে আচ্ছা। প্রশ্নতে এরকম দেওয়া ছিল না। আচ্ছা আচ্ছা, বলতেছে যে আপনাকে সরকার বলতেছে যদি আপনি অবচয় সরলরৈখিক পদ্ধতিতে ধরেন, হ্যাঁ এটা সরকার বলে দিচ্ছে, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দিলে ধরলে সরকার ট্যাক্স মাপ দিবে, হ্যাঁ, না হলে অন্য কোনো পদ্ধতি মানবে না। আর আমরা সরলরৈখিক পদ্ধতি শিখতেছি এই পর্যন্ত, যে ডিপ্রিসিয়েশন সমান সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, এই কথাটাই শিখতেছি আমরা। হ্যাঁ, সামনের ক্লাসে আপনার এই প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন যে সরলরৈখিক পদ্ধতি ছাড়াও আরও ডিপ্রিসিয়েশনের পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমরা শিখবো এক্সারসাইজ 2 থেকে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? মিনিটে আবার একটু বুঝাইলে ভালো হতো। কোনটা? আন্ডার ইনকাম ট্যাক্স এটার কথা অর্থটা হলো আপনাকে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। স্ট্রেট লাইন মেথড, ডিপ্রিসিয়েশন সমান সমান কস্ট মাইনাস এসবি বাই লাইফ, এই সূত্র দিয়ে কাজ করতে হবে। প্রশ্নগুলো তো লিখে দিলে ভালো হতো, তাহলে আমাদের উত্তর সঠিক হয়েছে কিনা বুঝতে পারতাম। কোনটা কোনটা লিখেছি? স্যার বাকি নাম্বার 8 নাম্বার একটু করে দেন, আর ওগুলো আমরা পারবো। 8 নাম্বার আচ্ছা, ওগুলো লিখে দিলে আমরা বুঝতে পারতাম আমরা অঙ্ক শিখেছি। কি লিখে দিলে বুঝতে পারতেন? ওয়ার্কিং নাম্বার 8টা পুরো টেক্সট করে দেন। এটাই নাকি আর কি জানি লিখতে বলতেছে? বুঝিনি। তার উপরে ওগুলো পারবো, 8 নাম্বার টেক্সট করে দিলে ভালো হতো। আচ্ছা, কথা হয়েছে কি, যদি আপনি এই ইজি অঙ্কটা যদি আপনি না করতে পারেন তাহলে 4টা ক্লাস আপনাকে 4টা ক্লাস থেকে আপনি শিখতে পারেননি। আচ্ছা, আমি তারপর করে দিচ্ছি। এটা 37% ধরতে হবে, হ্যাঁ 37% কই আছে এখানে? এই যে ট্যাক্স পয়েন্ট 37%, তাহলে আসতেছে হলো 6, 9, 1, 8, 4। এটা থেকে এটা বাদ দিতে হবে। $1,17,800 আসতেছে। এখন ডিএফটা এখানে বের করে নিতে হবে। কোথায়? ওয়ার্কিং নাম্বার 7 এ 1/.
ডিএফ এর মান আছে 7.5016 গুণ 8,83,688 টাকা। এটা হলো আপনার লিজে আসছে। আর লোনেরটা তো আমি করে দিই নেই, লোনটা আপনার করতে হবে। করে অনেকেই ভালো স্টুডেন্ট আছে, সেটা করে দিবে, দেখবেন আপনারা। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। আরও 2টা ক্লাস আমরা পাবো লিজে ইনশাল্লাহ, সেগুলোতে আরও অন্য অন্য কোয়েশ্চেন নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।